শাহজালাল বিমানবন্দরে টার্মিনাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর। বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক প্রসারে আগ্রহী সৌদি আরব। শিগগিরই সারা দেশে খাল খনন কর্মসূচি শুরু করতে যাচ্ছে সরকার। বিদ্যাপীঠ দুর্নীতিমুক্ত রাখার ঘোষণা শিক্ষামন্ত্রী। সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে রদবদল, চিফ অব জেনারেল স্টাফ, প্রিন্সিপাল স্টাফ অফিসার এবং ডিজিএফআই প্রধান পদে নতুন নিয়োগ। এবং 14 এপ্রিলের আগে বগুড়া 6 এবং শেরপুর 3-এ উপনির্বাচন, বলছে ইসি। এমপিদের শপথের 90 দিনের মধ্যে সংরক্ষিত মহিলা আসনের ভোট। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি মোহাম্মদ সাইফুল ইসলাম খান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টার্মিনাল দ্রুত চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার দুপুরে সচিবালয়ে টার্মিনাল বিষয়ক এক সভা শেষে প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা জানান বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী আফরোজা খানম রিতা। এদিন সচিবালয়ে সৌদি রাষ্ট্রদূত সহ বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তারেক রহমান। পরে স্বরাষ্ট্রমন্ত্রী জানান 12ই মার্চ বসবে ত্রয়োদশ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশন। মফিউর রহমানের রিপোর্ট। রোববার সচিবালয়ে নিজ কার্যালয়ে তৃতীয় দিনের মতো অফিস করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিন বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেন তিনি। পরে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, বাংলাদেশের সঙ্গে কাজ করার আশ্বাস দিয়েছে সৌদি সরকার। প্রাইম মিনিস্টার হিসাবে সৌদির বাদশাহ বিভাগে এবং ক্রাউন প্রিন্সের বিভাগে আসছিলেন, তো সৌদির সাথে আমাদের সম্পর্ক, দ্বিপাক্ষিক সম্পর্ক কিভাবে উন্নত করা যায় এগুলো নিয়ে আলাপ আলোচনা। এরপর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল বিষয়ক সভায় অংশ নেন প্রধানমন্ত্রী। পরে বেসামরিক বিমানমন্ত্রী জানান, যত দ্রুত সম্ভব থার্ড টার্মিনাল চালুর বিষয়ে তাগাদা দিয়েছেন তারেক রহমান। কেন চালু হতেছিল, এটা তো ইন্টারিম গভর্নমেন্টের সময় ছিল, ওই সময় প্রশ্নটা তখন করতে পারতেন। কিন্তু এখন হলো যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী চেষ্টা করছে এটাকে যাতে সামনে চালু করা যায়, সে ব্যাপারে উনি চেষ্টা করেন। এছাড়া স্বরাষ্ট্র, পররাষ্ট্র ও স্থানীয় সরকার এবং আইন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ নিজের রাজনৈতিক উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাষ্ট্রপতির আহ্বানে 12ই মার্চ সংসদের প্রথম অধিবেশন বসবে। প্রথম অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপ্রধান। প্রধানমন্ত্রীর পরামর্শক্রমেই সংসদ অধিবেশন আহ্বান করবেন রাষ্ট্রপতি। সেটা নির্ধারণ হয়েছে 12 তারিখে মার্চের সংসদ অধিবেশন আহ্বান করা হবে এবং সেই অধিবেশনে কি কি কর্মসূচি থাকবে, কার্যসূচি, অর্ডার অফ দি ডে, সে বিষয়ে আলোচনা হয়েছে। যেমন সেই অধিবেশনে স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচিত হবে এবং ইন্টারিম গভর্নমেন্টের আমলে যে সমস্ত অধ্যাদেশ প্রণয়ন করা হয়েছে সেগুলো উপস্থাপন করা হবে, সুপ্রস্তাব হবে প্রথামাফিক এবং রাষ্ট্রপতির ভাষণ হবে। পুলিশে কিছু রদবদল আসবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। কিছু পরিবর্তন তো আসবে, একটু সময় দিলে। এদিকে সুস্বাস্থ্যের বাংলাদেশ গঠনে আয়োজিত এক সভায় অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মফিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা। সরকার দ্রুতই সারা দেশে খাল খনন কর্মসূচি শুরু করবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। রোববার বরিশালের গৌড় নদী উপজেলায় খাল খনন কর্মসূচির উদ্বোধনকালে একথা বলেন তিনি। মন্ত্রী জানান, আগামী 5 বছরে সারা দেশে 20,000 কিলোমিটার খাল খননের পরিকল্পনা নেওয়া হয়েছে। তারেক রহমান গৃহীত পরিকল্পনাগুলোর বাস্তবায়ন কাজও শুরু হয়েছে। শহীদ জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচির মাধ্যমে আমরা তৎকালীন সময়ে খাদ্য উৎপাদনের বৃদ্ধির যে সুফল, তা আজ প্রমাণিত একটা সত্য। পরবর্তীকালে খালগুলি মরে যাওয়ার কারণে কৃষি উৎপাদন যে ব্যাহত হয়েছে সে তথ্যও কিন্তু প্রমাণিত সত্য। ফলে আমরা সেই ধারাবাহিকতাতেই আমরা তারেক রহমানের নেতৃত্বে খাল খনন কর্মসূচি শুরু করেছি। শিক্ষকদের মূল্যায়ন এবং শিক্ষক কর্মচারীদের বেতন স্কেল সহ সকল ন্যায্য দাবি প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপনের আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। পাশাপাশি দুর্নীতিমুক্ত শিক্ষাঙ্গন গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি। রোববার সচিবালয়ে বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোট নেতাদের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী। শামীউজ্জামান চৌধুরীর রিপোর্ট।
দুপুরে সচিবালয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করেন বেসরকারি পর্যায়ের কলেজ, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের প্রতিনিধিত্বকারী সংগঠন বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্য জোটের প্রতিনিধি দল। বৈঠকে শিক্ষা কারিকুলাম, শিক্ষক কর্মচারীদের চাকুরি জাতীয়করণ, অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্ট গতিশীল করা সহ বেশ কিছু দাবি তুলে ধরে বক্তব্য রাখেন সংগঠনের নেতারা। খুলনা জিয়া হলে সেই উৎসববাধার ঘোষণা দিয়েছিলেন, কিন্তু আপনি সেটা বাস্তবায়ন করে ছেড়েছেন এবং আমরা পেয়েছি সেই উৎসববাধা 25%। কারিকুলাম বাস্তবায়নের জন্য আমরা সমস্ত শিক্ষক কর্মচারীরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। আধুনিক মানসম্মত শিক্ষা ব্যবস্থা আমরা উপহার দেব। শিক্ষক কর্মচারী ঐক্যজোটের দাবি পূরণের আশ্বাস দিয়ে শিক্ষামন্ত্রী বলেন, তাদের দাবিগুলো শিগগিরই প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হবে। শিক্ষাঙ্গনে দুর্নীতি বন্ধে পদক্ষেপের কথাও তুলে ধরেন তিনি। আপনাদের দাবি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উত্থাপন করা হবে, যেহেতু এটা নতুন বাজেট না। তারপরে এগুলি ফাংশনাল করতে সময় লাগবে, তবুও আমরা আপনার প্রস্তাব মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উত্থাপন করব। দেখি আপনাদের জন্য খানিকটা কিছু করা যায় কিনা, সেই বিষয়ে আমরা আলোচনা করব। এতে শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, শিক্ষা খাতের সকল দুর্নীতি বন্ধে কঠোর হচ্ছে সরকার। করাপশন ফ্রি মন্ত্রণালয় আমরা রাখবো, মন্ত্রীরা করাপশন ফ্রি থাকবে এবং আপনাদের দিকে আমরা চেয়ে আছি আপনারাও যেন আমাদেরকে সহযোগিতা করেন যে প্রত্যেকটা অঙ্গে যেন আমরা করাপশন ফ্রি রাখতে পারি এডুকেশন সেক্টরে। শিক্ষার সকল কারিকুলামকে সরকার এক ছাতার নিচে নিয়ে আসার কথাও ভাবছে বলেও জানান তিনি। ইংলিশ মিডিয়াম হোক, বাংলা মিডিয়াম হোক, মাদ্রাসা হোক, আলিয়া মাদ্রাসা, ইবতেদায়ী মাদ্রাসা, কওমি মাদ্রাসা, যেই নামই আপনি বলেন না কেন, একটা জেনারেল আমব্রেলা, তারপর কিছু ডিফারেন্সেস থাকবে, সেটা ভিন্ন কথা। একটা জেনারেল আমব্রেলার মধ্যে আমরা আনতে চাই। শামীমুজ্জামান চৌধুরী, মহড়া সংবাদ, ঢাকা। 2016 সালে রাজধানীর কল্যাণপুরে জঙ্গি সাজিয়ে 9 জনকে হত্যা মামলায় 8 আসামির বিরুদ্ধে এনইআর রিপোর্ট দাখিল করা হয়েছে। আসামি শেখ হাসিনা, কামাল সহ পলাতকদের বিষয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি জারির নির্দেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। এদিকে একই ট্রাইব্যুনালে কারফিউ জারি করে গণহত্যায় উস্কানি মামলায় সালমান ও আনিসুলের বিরুদ্ধে 2 জন সাক্ষ্য দিয়েছেন। আর ট্রাইব্যুনাল 2-এ তাইম হত্যার আনুষ্ঠানিক অভিযোগ গঠন হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন মুদাসসির আলী। 2016 সালের 26 জুলাই ঢাকার কল্যাণপুরের 5 নম্বর সড়কে জাহাজবাড়ি নামে এক ভবনে 9 জনকে জঙ্গি বানিয়ে গুলি করে হত্যা করা হয়। এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 8 জনকে আসামি করা হয়। এর মধ্যে পুলিশের সাবেক আইজিপি AKM শহীদুল হক সহ গ্রেপ্তার রয়েছেন 3 জন। শেখ হাসিনা, কামাল সহ পলাতক 6 জন। রোববার গ্রেপ্তারকৃতদের হাজির করা হয় ট্রাইব্যুনালে। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ আটক ও পলাতক সহ প্রত্যেকের বিরুদ্ধে এনইআর রিপোর্ট দাখিল হয়। পত্রিকায় পলাতকদের আত্মপ্রকাশে বিজ্ঞপ্তি জারির নির্দেশ জারি করা হয়। পরে বিষয়টি নিশ্চিত করেন প্রসিকিউটর MH তামিম। সেখানে আজকে এনইআর অর্থাৎ নন এক্সিকিউশন অফ ওয়ারেন্ট অফ অ্যারেস্টের রিপোর্ট দাখিলের দিন ধার্য ছিল। প্রত্যেকটি আসামির বিরুদ্ধেই এই রিপোর্ট তদন্তকারী কর্মকর্তার পক্ষ থেকে দাখিল করা হয়েছে। আগামী তারিখে পত্রিকায় অর্থাৎ মার্চ মাসের 8 তারিখে পেপার নোটিফিকেশন জারির জন্য দিন ধার্য হয়েছে। একই ট্রাইব্যুনালে জুলাই আন্দোলনে কারফিউ জারি করে হত্যা মামলায় আনিসুল হক ও সালমান এফ রহমানের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হয়। প্রথম দিন সাক্ষ্য দিয়েছেন 2 জন। মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণ হবে 3রা মার্চ। প্রথম দিনের সাক্ষ্যের সারমর্ম তুলে ধরেন প্রসিকিউটর তামিম। ইমরান হোসেন তিনি 19 জুলাই গণঅভ্যুত্থান চলাকালে মিরপুর 10 নম্বরে আওয়ামী লীগের এবং পুলিশের গুলিতে তার ডান পা হারিয়েছেন। আরেকজন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন, ওনার নাম মোহাম্মদ কামাল হাওলাদার। তিনি বলেছেন যে সেখানে আওয়ামী লীগের নেতৃবৃন্দরা সরাসরি অস্ত্র হাতে নিয়ে ছাত্র জনতার উপরে গুলি করেছে। তবে আনিসুল ও সালমানের আইনজীবী সাক্ষী 2 জনকে জেরা করেন। আমরা তাদেরকে জেরা করেছি যে যেহেতু ওনাদের কোনো পার্সোনাল নলেজ নাই এবং কোথায় কোন অনলাইন মাধ্যমে ওনারা কখন জানতে পেরেছে সেটাও সুনির্দিষ্টভাবে বলে নাই, তো এ ধরনের তথ্যের ভিত্তিতে আসলে ওনারা যে সাক্ষ্য দিয়েছেন সেটা সঠিকভাবে সাক্ষ্য দেন নাই। এদিকে ট্রাইব্যুনাল 2-এ জুলাই আন্দোলনে ইমাম হোসেন তাইম হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ গঠন হয়েছে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে অভিযোগ আমলে নিয়ে সূচনা বক্তব্য সহ সাক্ষ্য গ্রহণের জন্য 29 মার্চ দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। এ মামলায় 11 আসামির মধ্যে গ্রেপ্তার রয়েছেন 2 জন। মুদাসসির আলী, মহনা সংবাদ, ঢাকা।
বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ পদমর্যাদার কয়েকটি পদে রদবদল আনা হয়েছে। রোববার সেনা সদর দপ্তর থেকে এই সংক্রান্ত আদেশ জারি করা হয় বলে প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে জানায়। রদবদলের পর লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ হিসেবে নিয়োগ পেয়েছেন। এর আগে তিনি 8 ডকেট জিওসি ছিলেন। পাশাপাশি প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের ডিজিএফআই প্রধান হচ্ছেন কায়সার রশিদ চৌধুরী। বর্তমানে ব্রিগেডিয়ার জেনারেল হিসেবে সেনা সদর দপ্তরে রয়েছেন তিনি। অন্যদিকে সশস্ত্র বাহিনী বিভাগের নতুন প্রিন্সিপাল স্টাফ অফিস হিসেবে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান। এর আগে 24 পদাতিক ডিভিশনের জিওসি ছিলেন তিনি। বগুড়া 6 এবং শেরপুর 3 আসনের উপনির্বাচন 14 এপ্রিলের আগে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসুদ। রোববার দুপুরে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপে এ কথা জানান তিনি। সংসদ সদস্যদের শপথ গ্রহণের 90 দিনের মধ্যে সংরক্ষিত মহিলা আসনে বিধান অনুযায়ী ভোট অনুষ্ঠিত হবে বলেও জানান রহমানেল মাসুদ। তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন দলীয় নাকি নির্দলীয় প্রতীকে হবে তা নির্ধারণের পরই সিটি কর্পোরেশনে ভোট আয়োজনের সিদ্ধান্ত নেবে ইসি। উপনির্বাচন যেগুলো বাকি রয়েছে দুটো, সেগুলো আমরা আশা করতেছি যে পহেলা বৈশাখের আগেই করার। মেয়র প্রার্থী যেটা পার্টি নমিনেটেড সেটা বাদ দেওয়া হয়েছে। এখন পার্লামেন্ট বসবে, পার্লামেন্ট বসার পর এই বিল যদি বা এই অর্ডিন্যান্স যদি রেটিফাই হয়, এটা রেটিফিকেশনের বিষয় আছে, তাহলে সেটা ওইভাবে হবে। আর যদি এটা পরিবর্তন হয় বা আগের অবস্থায় ফিরে যায় তাহলে একরকম। উই আর ওয়েটিং ফর পার্লামেন্ট সেশন। দেশি বিদেশি বিভিন্ন সমীক্ষায় বসবাসের অযোগ্য শহরের তালিকায় বারবারই এসেছে ঢাকার নাম। 2 দশকে 3 গুণ বেড়েছে যানজট, শব্দদূষণ, গ্যাস আর পানি সংকট। এজন্য বিগত কয়েকটি সরকারের সদিচ্ছা আর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন নগরবাসী। এসব সমস্যা থেকে দ্রুত পরিত্রাণে নতুন সরকারের বাস্তবমুখী পদক্ষেপ চান তারা। এক্ষেত্রে দ্রুত প্রশাসনিক বিকেন্দ্রীকরণের তাগিদ দেন বিশেষজ্ঞরা। রাজন হোসেনের ক্যামেরায় বিজন কুমারের রিপোর্ট। মিরপুরের আদর্শনগরের বাসিন্দা শাহিদা বেগম। রান্নাঘরে তার যুদ্ধ নিত্যদিনের। গ্যাস সংকটে বেশিরভাগ সময়ে চুলা জ্বলে না। কালেভদ্রে আসলেও তাতেও থাকে নিম্নচাপ। শাহিদার এলাকায় গেল 1 বছর ধরেই চলছে এমন সমস্যা। সকালে রান্না করা যায় না, গ্যাস থাকে না। রাজধানী শহর ঢাকায় কেবল একটি দুটি সংকট নয়, ঘর থেকে বাইরে বেরুলেই নানা সমস্যায় জেরবার হতে হয় মানুষকে। একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত সানিকে প্রতিদিন 2 থেকে 2.5 ঘন্টা সময় হাতে রেখে বাসা থেকে বের হতে হয়, কারণ নগর জুড়ে সীমাহীন যানজট। মিরপুর 1 থেকে আপনার যদি আমি পল্টন পর্যন্ত যাই, সচিবালয় পর্যন্ত যাই, এখানে আমার টোটাল 30 মিনিট মতো সময় লাগে। ওখান থেকে আমার যাত্রাবাড়ি পৌঁছাতে 1.5 ঘন্টা সময় লাগে। এর পাশাপাশি শব্দ আর বায়ু দূষণের সঙ্গে প্রতিদিন যুদ্ধ করতে হয় রাজধানীবাসীকে। সমস্যাগুলো দিন, মাস কিংবা বছরের নয়, দশকের পর দশক ধরেই চলছে। শাহবাগে দোকান করি, গাড়ির শব্দে কানে কিছু শুনি না, বাসের লেগে দাঁড়ায় রয়েছে, অসুস্থ লাগতেছে। এই দেশে এরকম থাকেনি। সুন্দরভাবে আসলাম, বাসা থেকে বের হইলাম, বের হওয়ার পরে তো আর সুন্দর মন মানসিকতাটা থাকে না। বাংলাদেশে সরকার আসে যায়, নির্বাচনী ইশতেহার প্রতিশ্রুতিতে সবসময় প্রাধান্য থাকে রাজধানীর সমস্যা সমাধান আর উন্নয়ন কেন্দ্রিক, কিন্তু বাস্তব চিত্র সবার চোখের সামনে। ফলে এবার নতুন সরকারের কাছ থেকে কার্যকর সমাধান দেখতে চান নগরবাসী। আগের সরকার যেহেতু চেষ্টা করেছিল হয়তো যানজট নিরসন করার জন্য, কিন্তু সফল হতে পারে নাই। সরকারের যে আমরা সবসময় গ্যাস পাই, আবার ভালো বাজে ঠান্ডা বাজে রান্দা বাইরে আছেন, বাচ্চাকে ঠিক মতো টাইম মতন খাওয়াইতে পারি। বিশেষজ্ঞরা বলছেন, ধারণ ক্ষমতার কয়েক গুণ জনসংখ্যার এই নগরীতে কোনো সমস্যাই তুড়ি মেরে উড়িয়ে দেওয়া সম্ভব নয়। এক্ষেত্রে প্রথম এবং প্রধান পদক্ষেপ হতে হবে প্রশাসনিক বিকেন্দ্রীকরণ। এই সরকারের জন্য অবশ্যই ঢাকায় যেমন পরিষেবার মান বাড়াতে হবে, তার কোয়ান্টিটি বাড়াতে হবে, পাশাপাশি মানুষ যেন ঢাকায় না আসে, যে এলাকা আছে সেই এলাকাতে যেন কর্মসংস্থান, নাগরিক সুবিধাদি পায়, তাহলে কিন্তু ঢাকার উপরে একটু হলেও চাপ কমবে। যত্রতত্র উন্নয়ন না করে শুরুতেই পরিকল্পনা সাজাতে নতুন সরকারকে পরামর্শ দেন এই নগরবিদ। বিজন কুমার, মোহনা সংবাদ, ঢাকা। নির্বাচনকালীন নিজ এলাকার নেতা কর্মীদের উপর হামলাকারীদের কোনো ছাড় দেওয়া হবে না জানিয়ে দ্রুত তাদের শাস্তির আওতায় আনা হবে বলে জানিয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। রোববার সকালে রাজধানীর একটি হাসপাতালে এমন মন্তব্য করেন তিনি। বলেন, নির্বাচনকালীন প্রতিপক্ষের হামলায় তার প্রায় 100 নেতাকর্মী আহত হয়েছে। সন্ত্রাসী যে দলেরই হোক না কেন তাদের কোনো ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন শিক্ষা প্রতিমন্ত্রী। এবং আমাদের নেতাকর্মীরা কোথাও কোনো অরাজকতা সৃষ্টি করে নাই, কিন্তু আমাদের প্রতিপক্ষ এবং যে ক্যান্ডিডেট ছিল সে নিজে এক একটা কেন্দ্রে যে অরাজকতা তৈরি করতে চেষ্টা করেছে, তাদের কর্মী বাহিনী এতটাই আহত করেছে যে উনি এখন মৃত্যুর সাথে লড়াই করছেন। সো এই যে মৃত্যুর সাথে লড়াই করছেন, এইটা
আমরা কখনোই কোনো ধরনের আইনি বিচার ছাড়া ছেড়ে দিতাম না, এখনো ছেড়ে দেব না। রমজানের শুরুতে উৎসবমুখর হয়ে উঠেছে রাজধানীর অভিজাত বেইলি রোডের ইফতার বাজার। সেখানে ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধনে দেখা যাচ্ছে ইফতারের রাজকীয় সমাহার। ব্যবসায়ীরা বলছেন, ভোক্তার ক্রয় ক্ষমতা মাথায় রেখেই সাজানো হয়েছে ইফতারি আইটেম। মানসম্মত ইফতার পণ্য পেয়ে খুশি ক্রেতারাও। আরও জানাচ্ছেন রাজীব আহমেদ। রমজানের শুরু থেকেই জমজমাট রাজধানীর অভিজাত ইফতার বাজার বেইলি রোড। বিকেল গড়াতেই ভোজ্য তেলের সুবাস আর মশলার ঘ্রাণে মাতোয়ারা হয়ে ওঠে পুরো এলাকা। প্রতি বছরের মতো এবারও নানা পদের খাবারের পসরা সাজিয়ে বসেছেন রেস্টুরেন্ট ব্যবসায়ীরা। টেবিলে একের পর এক সাজানো লোভনীয় সব খাবার। প্রথাগত ইফতারি আইটেমের বাইরে এ যেন এক অন্য জগৎ। মানে হচ্ছে অনেক আইটেম পাওয়া যায়, অনেক ডিফারেন্ট টাইপ অফ আইটেম পাওয়া যায় এবং খাবারগুলো অনেক সুস্বাদু, এজন্য নিচ্ছি। এদের খাবারের মানটা আসলে ভালো। প্রতি বছর স্পেশালি এদের কোরাল মাছের যে বারবিকিউটা, এটা আমি নিতে আসি। দাম নিয়ে আছে মিশ্র প্রতিক্রিয়া। দোকানিরা বলছেন, ইফতার পণ্যে ক্রেতার ক্রয় ক্ষমতার বিষয়টি মাথায় রাখেন তারা। ভাজা পোড়াগুলো কম দামে রাখছি, আগের রেটে রাখছি। অন্য অন্য আইটেমগুলি হয়তো মালামাল কেনার কারণে একটু বাড়তে হইতে পারে। ক্রেতার কথা মাথায় রেখে বর্তমান দেশের সিচুয়েশন তো খুবই, কারো পকেটে পয়সা নাই, ওই চিন্তা ভাবনা করে প্রাইসের হাত দেয়নি আমরা। দাম একটু বেশি, তবে রিজনেবল আছে। বেইলি রোডের ইফতারির জন্য সবসময় ভিড় লেগেই থাকে। অফিস কিংবা বাসাবাড়ি উভয় ক্ষেত্রেই ঐতিহ্যবাহী এই এলাকাটির ইফতার পণ্যের চাহিদা ব্যাপক। মানসম্মত খাবার পেয়ে সন্তুষ্ট ক্রেতা। আর এখানে খাবার ভালো হয় আমার মতে, সবার মতে জানি না, কিন্তু আমার মতে নবাই বোঝে খাবার বেস্ট খাবার আমার কাছে মনে হয়। মান খাওয়ার পরে তো মানটা বুঝবো, খেয়ে দেখি কি অবস্থা, তারপরে বোঝা যাবে। সামনের দিনগুলোতে আরো জমজমাট ইফতার বাজারের প্রত্যাশা জানান বিক্রেতারা। রাজীব আহমেদ, মোহনা সংবাদ, ঢাকা। ঈদের জমজমাট কেনাকাটা শুরু না হলেও ভিড় বাড়ছে রাজধানীর বিপণী বিতানে। শেষ দিকের ঝক্কি এড়াতে অনেকে রমজানের শুরুতেই ছুটছেন মার্কেটে মার্কেটে। এখন পর্যন্ত বড় শপিং মলের চেয়ে ফুটপাতেই ভিড় বেশি। সেখানে স্বাদ এবং সাধ্যের সমন্বয়ে নিজের এবং পরিবারের সদস্যদের জন্য পোশাক খুঁজছেন নিম্ন ও মধ্যবিত্তরা। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। ঈদ মানেই নতুন পোশাক। শিশু থেকে বয়স্ক সবারই ভাঁজ করা রঙিন পোশাক চাই। যদিও সেই উৎসবের বাকি প্রায় 25 দিন, ফলে ফুটপাত কিংবা বড় বিপণী বিতান কোথাও উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে না। যারা স্বাচ্ছন্দ্য কেনাকাটায় আগ্রহী রমজানের শুরুর দিকে, তারাই ছুটছেন মার্কেটগুলোতে। যাদের দেখা গেছে পরবর্তীতে কাজ থাকে, তারা শুরুর দিকে কেনাকাটা করতে আসে। আমারও কাজ আছে দেখে আমি আগে কেনাকাটি ঝামেলা শেষ করতেছি। আর 2-3 দিন বিভিন্ন রকম দোকানে যাব, দেখব, তারপর পছন্দ করে কিনে ফেলবো। তবে ওনাদের কালেকশনগুলো খুব ভালো। শিশুদের পোশাকের চাহিদা সবচেয়ে বেশি। মেয়েদের 3 পিস, সালোয়ার কামিজ, আনস্টিচ লনের চাহিদাও বেশ। পুরুষদের পছন্দের তালিকায় রয়েছে শার্ট, টি শার্ট, পাঞ্জাবি ও কুর্তা। বিক্রেতারা বলছেন, জমজমাট বেচা বিক্রিতে কয়েকদিন সময় লাগবে। ঈদের যে একটা বাজার মোটামুটি ওরকম এখনো শুরু হয় নাই। মোটামুটি হচ্ছে, তবে আমরা আশা করতেছি আর 2-1 দিন পরেই আমাদের খুব ভালো কেনাকাটা হবে। বড় বড় শপিং মলের চেয়ে ফুটপাতের দোকানগুলোতে ক্রেতার সমাগম বেশি। হরেক পণ্যের সমাহার আর কিছুটা সাশ্রয়ী হওয়ায় ঈদ কেনাকাটায় নিম্ন ও মধ্যবিত্তের প্রথম পছন্দ এখানেই। মার্কেটের তুলনায় অবশ্যই কম হবে এখানে, এটার জন্যই তো এখানে আসা। কাপড়ের মানও ভালো, এখানে দামও কম, এই জন্যই তো আসা এখানে। যেসব জিনিসগুলো আছে ভিতরে কিন্তু ওইসব জিনিসগুলোই আছে, কিন্তু এখানে ভিতরের থেকে এখানে বাইরে পরিবেশ হিসাবে এখানে জিনিসগুলো একটু কমে পাওয়া যায় আর কি, কিন্তু ভিতরের দামটা অনেক বেশি। 15 রমজানের পর ফুটপাতে আরো জমজমাট বেচা কেনার প্রত্যাশা জানান বিক্রেতারা। যারা আশেপাশে যারা জব করে এখানে, তারা দেখা যাচ্ছে 15 রমজান থেকে আপনার 30 রমজান পর্যন্ত কেনা বেচা করে। আশা করা যায় নতুন সরকার আসছে, বেচা কিনি ভালো হওয়ার সম্ভাবনাটা আছে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। যশোর 1 আসনের সাবেক সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন ও তার স্ত্রী তাহেরা সোভার বিরুদ্ধে 62 কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পেয়েছে দুদক। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। রোববার দুপুরে এক সংবাদ সম্মেলনে দুদক মহাপরিচালক মোহাম্মদ আখতার হোসেন বলেন, আফিল উদ্দিনের 3 ছেলের সম্পদ বিবরণী দাখিলের নোটিশও জারি করা হয়েছে। আফিল উদ্দিন সাবেক সংসদ সদস্য, যশোর 1, যশোর কর্তৃক
জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ 46 কোটি 26 লক্ষ টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জনপূর্বক বুক দখলে রাখার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 27 ধারায় মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সংযোগ সড়ক না থাকায় কাজে আসছে না গাজীপুরের কাপাসিয়ায় 10 কোটি টাকা ব্যয় নির্মিত একটি সেতু। তাতে চরম ভোগান্তিতে গাজীপুর ও নরসিংদীর 10 গ্রামের লক্ষাধিক মানুষ। ভোগান্তি লাঘবে সংযোগ সড়কের দাবি উঠলেও কবে নাগাদ হবে স্পষ্ট করে বলতে পারছে না কর্তৃপক্ষ। তারেকুল জুয়েলের তথ্যচিত্রে জানাচ্ছেন আফরিন পপি। পুরনো ব্রহ্মপুত্র নদের এক পাশে গাজীপুরের কাপাসিয়ার সিঙ্গুয়া বাজার, অন্য পাশে নরসিংদীর মনোহরদীর আসাদনগর। বছরের পর বছর নৌকাই ছিল এখানকার একমাত্র ভরসা। দুর্ভোগ কমাতে 2022 সালে প্রায় 10 কোটি টাকা ব্যয়ে সেতু নির্মাণের উদ্যোগ নেয় এলজিইডি। কিন্তু 2 বছর আগে নির্মাণ কাজ শেষ হলেও সংযোগ সড়ক না থাকায় হতাশ শিক্ষার্থী সহ 10 গ্রামের প্রায় লক্ষাধিক মানুষ। তাদের অভিযোগ, অসম্পূর্ণ প্রকল্পের কারণে সরকারি অর্থের সঠিক সুফল মিলছে না। যদি বৃষ্টি হতো তাহলে আর ভালো হতো, কষ্ট করে আসতে হয় ওই পার থেকে। গত বর্ষার সিজনে অনেকে ভয়ে স্কুলে আসে না, অর্থাৎ পানি বেশি, এই নৌকা জায়গা মতো সেট হয় না, তারা পড়ে গেছে, এরকম রেকর্ড অনেকগুলো আছে। ব্রিজটা চালু থাকতো তাহলে সাইকেল দিয়ে আমরা চলে আসতাম। নদী ধারে আসুন লাগে যেমন লাগে, ওখানে ব্রিজটা ঠিক করে না, কিছু না। তো ওখানে আমরা এই ব্রিজটা ঠিক করার অনেক কর্তব্য, তাড়াতাড়ি আপনারা ব্রিজটা যে কোনো প্রকারে ঠিক করিয়া দিন। বর্ষা কিংবা শুকনো মৌসুম, কোনো অবস্থাতেই ভোগান্তির কমতি নেই। 1 মিনিটের যাতায়াতের নৌকার ভাড়া গুনতে হয় 10 টাকা। সব মিলে ক্ষোভ আর হতাশার কথা জানালেন স্থানীয়রা। যাওয়া 10 টাকা, আবার 10 টাকা, 20 টাকা যায় একবার হয়ে। সরকার যে 10 কোটি টাকা ব্যয় করছে জনগণের সাধারণ মানুষের উন্নয়নের জন্য, কিন্তু সেটা হচ্ছে না। কিভাবে কোন প্রক্রিয়ায় সংযোগ সড়ক নির্মাণ হবে তা এখনো চূড়ান্ত হয়নি। তবে দ্রুত সময়ের মধ্যে বাকি কাজ সম্পূর্ণ করার আশ্বাস দিলেন কর্তৃপক্ষ। অ্যাপ্রোচের সড়কটা কিভাবে নির্মাণ হবে এটা এখন পর্যন্ত ফাইনাল হয় নাই, তবে ইতিমধ্যে এটা রিভিশনের জন্য প্রস্তাব গেছে। এই রিভিশনের প্রস্তাবটা যদি পাস হয় ইনশাআল্লাহ এটা খুব দ্রুত সমাপ্ত করা সম্ভব। নদীর 2 তীরের মানুষের প্রত্যাশা, দ্রুত সংযোগ সড়ক নির্মাণ করে সচল করা হোক কোটি টাকার এই সেতু। আফরিন পপি, মোহনা সংবাদ। ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচকের দায়িত্ব পেলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বর্তমান গেম ডেভেলপমেন্ট চেয়ারম্যান হাবিবুল বাশার সুমন। প্রধান নির্বাচক হিসাবে বর্তমানে দায়িত্ব পালন করা গাজী আশরাফ হোসেন লিপুর চুক্তির মেয়াদ শেষ হচ্ছে চলতি মাসেই। ব্যক্তিগত কারণে চুক্তির মেয়াদ বাড়াবেন না তিনি। তার জায়গায় হাবিবুল বাশারকে স্থলাভিষিক্ত করা হয়েছে। 2016 থেকে 24 সাল পর্যন্ত পুরুষ জাতীয় ক্রিকেট দলের নির্বাচকের দায়িত্ব পালন করেন সুমন। আইসিসির জানুয়ারি মাসের সেরা খেলোয়াড়ের মনোনয়ন পেয়েছেন বাংলাদেশের নারী দলের মিডল অর্ডার ব্যাটার শোভানা মুস্তারি। টি-20 বিশ্বকাপের বাছাই পর্বে সব মিলিয়ে 6 ম্যাচে 45.80 গড়ে 229 রান করেন তিনি। এই আসরে আন্তর্জাতিক টি-20তে প্রথম হাফ সেঞ্চুরি দেখা পান তিনি। থাইল্যান্ডের বিপক্ষে 42 বলে 59 রানের ক্যারিয়ার সেরা ইনিংস, স্কটল্যান্ডের বিপক্ষে 47 রান করেন শোভানা। এমনকি বাকি ম্যাচগুলোতেও ছন্দ ধরে রাখেন তিনি। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। শাহজালাল বিমানবন্দরের 3rd টার্মিনাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রী। বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক প্রসারে আগ্রহী সৌদি আরব। শিগগিরই সারা দেশে খাল খনন কর্মসূচি শুরু করতে যাচ্ছে সরকার। বিদ্যাপীঠ দুর্নীতিমুক্ত রাখার ঘোষণা শিক্ষামন্ত্রী। সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে রদবদল, চিফ অব জেনারেল স্টাফ, প্রিন্সিপাল স্টাফ অফিসার এবং ডিজিএফআই প্রধান পদে নতুন মুখ। এবং 14 এপ্রিলের আগে বগুড়া 6 এবং শেরপুর 3-এ উপনির্বাচন, বলছে ইসি। এমপিদের শপথের 90 দিনের মধ্যে সংরক্ষিত মহিলা আসনে ভোট। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।